আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 জাতীয় মেধায় চতুর্থ স্থান অধিকারী ফাইয়াজ, সে আমাদের সাথে আছে। আগামী মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী 12 ডিসেম্বর 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এক বছরে দুইটা মেডিকেল ভর্তি পরীক্ষা, একটা বছরের শুরুর মাস আর একটা বছরের শেষ মাস। এখন ফাইয়াজ আমাদের সাথে আজকে উপস্থিত আছে এই বছর যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য, কিছু পরামর্শ নিজের অভিজ্ঞতার আলোকে দেওয়ার জন্য। ফায়াজ, আজকের এই অনুষ্ঠানে তোমাকে ওয়েলকাম করছি। কেমন আছো? এই তো ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। তো এই মুহূর্তে স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মডেল টেস্ট দিচ্ছে, বিভিন্ন পরীক্ষা দিচ্ছে। তো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তাদের মার্কস এক একজনের এক এক রকম আসতেছে। কারো হয়তো আগে উইকলি গুলাতে মার্ক অনেক ভালো আসতো, এখন খারাপ আসতেছে, আবার কারো আগে খারাপ আসতো এখন ভালো আসতেছে। তো তোমার মার্কস সম্পর্কে আমরা জানতে চাই যে তোমার মার্কস কেমন থাকতো যখন মডেল টেস্ট গুলা দিতা অথবা পেপার ফাইনাল থেকে, যদি বলো। আহ আমি আসলে এক জায়গায় মেইনলি ফোকাস করে পড়ালেখা করে পরীক্ষা দিতাম। আর হুম। বাকিগুলাতে রেসিডুয়াল নলেজ যা আছে তা দিয়ে পরীক্ষা দিতাম প্রাক্শন গুলাতে। তো সেক্ষেত্রে উন্মেষে যদি মার্ক বলি তাহলে লেস ওর মোর 89, 90, অথবা 87, 88 কখনো এরকম। আচ্ছা। আর মেডিকোতে পরীক্ষা দেওয়ার সময় মার্ক আসতো 83, 84, 82 এই টাইপের। আর রেটিনার ক্ষেত্রে সেম, 82, 83 আমার। আচ্ছা আচ্ছা, মানে তুমি ফোকাস করতে উন্মেষের পরীক্ষাকে, এই জন্য উন্মেষের মার্কটা ভালো আসতো। না, উনমেষেও ফোকাস করতাম না আমি, যেহেতু দিনাজপুরে এক জায়গায় প্রিপারেশন নিচ্ছিলাম স্থানীয় ভাইয়ের কাছে, ওনার ও মানে আচ্ছা আচ্ছা, ওখানে রুটিন ফলো ওখানে করতাম। মেইনলি ফোকাস আর করতে। বাকিগুলাতে হ্যাঁ, মডেল টেস্টের ক্ষেত্রে মার্ক এমনই থাকতো? মডেল টেস্টও মার্কস। মার্ক সেম থাকতো। তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার মার্ক কেমন ছিল ফাইয়াজ? টোটাল মার্ক ছিল 189.25। 189.25, মানে তুমি মডেল টেস্টে যে মার্ক পাইতা মোরালেস বললে ওই মার্কটাই তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় চলে হ্যাঁ, আসছে। ওই ওই লেভেলই পাইছি। ভেরি গুড। আচ্ছা, আমরা তোমার পরীক্ষার হলের এক্সপিরিয়েন্স জানতে চাই। হলের এক্সপিরিয়েন্সটাই আগে শুনবো, যে তুমি ভর্তি পরীক্ষায় কয়টা কোয়েশ্চেন দাগাইছিলা টোটাল, এবং ফার্স্ট রানে কয়টা দাগাইছো, সেকেন্ড রানে কয়টা দাগাইছো, আন্দাজে কয়টা দাগাইছো? আচ্ছা, আহ প্রথমে শুরু করি। কয়টা দাগাইছি আমি? অ্যাকচুয়ালি দাগাইছিলাম যতদূর মনে পড়ে 97টা। তবে একটা কোশ্চেনের ক্ষেত্রে আমার সমস্যা হয়েছিল যে এটা আমি দাগাইছি না দাগাইনি এটা মনে পড়তেছে না। তো শিওর আচ্ছা। 97টা দাগাইছি। আর আমার ক্ষেত্রে যেটা হইতো, অনেকে করে যেমন যে এক চান্সে প্রথমে 100% শিওর গুলা দাগায়। আমি এইভাবে অভ্যস্ত ছিলাম না। আমি আহ আমার মতো কোশ্চিন ধারাবাহিকভাবে পড়ে যেতাম, যেটা একটু লং টাইম ভাবতে হবে। আমি আমার ব্যালেন্স করে আর কি ওইটা নিয়ে একটু থিঙ্কিং করতাম। তো এইভাবে দেখা গেছে যে আমি 48-50 মিনিটে 84-85টা দাগাইছিলাম ফার্স্ট চান্সে। ওকে। তারপর ম্যাথমেটিক্যাল গুলা বাকি ছিল লাস্টে। তো ওগুলা মিলে আর কিছু কিছু আহ যেখানে আটকে গেছিলাম ওগুলা আর কি হয় দাগাইছি না হলে স্কিপ করছি এই টাইপের। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি শিওর হয়ে দাগাইছো কয়টা? শিওর হয়ে দাগাইছি আমি 88, 87 এই টাইপের। 87, 87। আর পরে হচ্ছে আরো 10টা দাগাইছো, সেখান থেকে 2-3 মার্ক আসছে। হ্যাঁ। আচ্ছা, আমার ক্ষেত্রেও আমি সেম ভাবে 47 মিনিটে দাগাইছিলাম 86টা ফার্স্ট রানে। এরপরে ম্যাথ করলাম, তারপরে হচ্ছে কিছু 50-50 ছিল, অপশন এলিমিনেশন ছিল, সেগুলো দিয়ে পরবর্তীতে আরো কিছু মার্ক এড হয়েছে। তো তুমি কি কি মনে করো যে আহ বেশি দাগানো ভালো নাকি কম দাগানো ভালো? আহ যাদের ক্ষেত্রে প্রিপারেশনটা খুব ভালো, তাদের ক্ষেত্রে বলবো আমি যে তারা একটু যেন রিস্ক নেয়। কারণ ম্যাক্সিমাম কোশ্চেন গুলা দেখা যায় যে 50-50 টাইপের যেগুলা অ্যান্সার, এগুলা মন যেটা বলে বা যেটা দেখাইতে ইচ্ছা হয় দেখা যায় যে ওইটাই সঠিক অ্যান্সার হচ্ছে। তো হুম। সেক্ষেত্রে একটু রিস্ক নেওয়া যেতে পারে। আর যাদের প্রিপারেশন একটু তুলনামূলক উইক, যাদের আগে থেকে পড়া ছিল না তেমন, তাদের ক্ষেত্রে বলবো যে তুমি যদি প্রায় 80 মার্ক কনফার্ম হও তোমার জানা মতে, তারপর তুমি সর্বোচ্চ যদি কঠিন কোশ্চিন হয় তাহলে আরো 10টা দেখো দেখায়। আর যদি ইজি কোশ্চিন হয়, কোশ্চিনের এনভায়রনমেন্ট তো পরীক্ষার হলেই বোঝা যায়, তাহলে তুমি প্লাস 95, 96 অথবা 92, 93 এই টাইপের দাগাইতে হবে। এক্স্যাক্টলি।
আমিও বেশি দাগানোর পক্ষে, কারণ ধরো 10টা কোয়েশ্চেনও যদি কেউ আন্দাজে দাগায়, তার মধ্যে হ্যাঁ, মিনিমাম দুইটা তো হয়। দুইটা দুইটা হইলেও তো কিন্তু, হবে। দুইটা তো হইলেও তার কিন্তু মার্ক, কোনো মার্ক কাটা যাচ্ছে না। 2 মার্ক পজিটিভ আসতেছে, 8টা ভুল হওয়ার কারণে 2 মার্ক যাচ্ছে, মানে কোনো লস নেই আর সেম কি। সেম। কিন্তু যদি 3টা হয় তাহলে কিন্তু বেশ ভালো মার্ক আসে, 4টা হইলে আরো বেশি আসে। এর বেশি না হোক কিন্তু অল্প হইলেও মার্ক কিছুটা বাড়ে। তো তোমার এখানে অল্পতেই অনেক ভালো একটা মিনিট পরিবর্তন হয়ে যেতে পারে। আমি এটাই সাজেস্ট করি যে 70টা দাগে আসলে তো লাভ নাই, তোমার ভর্তি পরীক্ষায় কাট মারছে এখানে 73। তুমি কাউকে একেবারে অবিশ্বাস করার থেকে বিশ্বাস করে ঠকা ভালো, অবিশ্বাস করে পস্তানোর হ্যাঁ, চেয়ে। এক্স্যাক্টলি। আমি বাসায় 97টা দাগার পরেও আমি আফসোস করতেছিলাম আর দুইটা যদি দাগাই দিতাম, এটলিস্ট একটা লাগার চান্স ছিল। তো যাই হোক, ওই টাইমে আচ্ছা, এত কিছু মাথায় ভাবার টাইমও থাকে না। exactly. আচ্ছা, তো জিকে তোমাদের সময় অনেক বেশি কঠিন ছিল। 10টা প্রশ্নের মধ্যে হয়তো এভারেজ প্রিপারেশন নিলে 4টা পারা যাইতো। সুশোভনের সাথে আমি কথা হুম। বলছিলাম, সেখানে শুনলাম যে এর আগের ইন্টারভিউতে সেখানে সে বললো যে সে 4.5 পাইছে জিকে তে। তোমার জিকে মার্ক কেমন ছিল, আর জিকে প্রিপারেশনটা কেমন ছিল? আচ্ছা, জিকে প্রিপারেশন আমার মোটামুটি ভালোই ছিল। আমি মানে ইন্টারন্যাশনালে একটু উইক ছিলাম, এটা বলবো। তবে বাংলাদেশ বা সম্প্রতি বিষয় হলো এগুলা সম্পর্কে মোটামুটি আইডিয়া ছিল। আর জিকে পরীক্ষায় আমার পরীক্ষায় আই থিংক 8টা না হলে 7টা হয়েছিল, কারণ একটা উত্তর রেটিনা এক এক উত্তর দিছে, আর উন্মেষ এক উত্তর দিছে। যেমন ওই যে আহ, আক্তার আহমেদ। কি হাসপাতাল নিয়ে যে একটা ছিল। আক্তার আহমেদ যেটা, তুমি কি দিছিলে? হ্যাঁ, হ্যাঁ, আমি জাফরুল্লাহ চৌধুরী দিছিলাম। আমি হলো জাফরুল্লাহ দিতাম, কিন্তু কারণ বেশিরভাগ উনি মনে হয় একটু বেশি বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট পার্সোনালিটি, ওই ভেবে আমি ওটা দিছিলাম। জানি না হ্যাঁ, কি অ্যান্সার করছে। যদি ওইটা আহ আমারটা ওইটা যদি ভুল যায় অ্যাকর্ডিং টু রেটিনা, তাহলে আমি 7 পাইছিলাম জিপিতে। আর যদি রাইট যায় অ্যাকর্ডিং টু উন্মেষ, তাহলে 8। বুঝতে পারছি। তাহলে জিকে তোমার মোটামুটি ভালোই হয়েছে। তোমার এই অল্প বলা যায় যে এত টাফ একটা জিকে পরীক্ষা হয়েছে, আমি এর আগে কোনো সময় জিকে প্রশ্ন এত কঠিন দেখি না মেডিকেলে। তো তুমি জিকে হুম। প্রিপারেশনটা কিভাবে নিছিলা, আর তোমার কোন 2টা প্রশ্ন ভুল দিয়েছিল? আহ আমার একটা কোশ্চিন হয়তো ভুল গেছিল, এই যে গাজার হামলা, এটা আমি দাগাইনি। আর আরেকটা ঠিক মনে পড়তেছে না। আচ্ছা, আরেকটা এই টাইপের কিছু একটা ভুল গেছিল। না, না, না। ডিএমসি সার্জারি কত ছিল সালে একটা। প্রতিষ্ঠিত হয়, ডিএমসি কবে হ্যাঁ, প্রতিষ্ঠিত হয়, এটা পারিনি আমি। আচ্ছা। ডিএমসিয়ান ভাইদেরকে যদি আইডিতে ফলো দিয়ে রাখতো তাইলে হয়তো মার্কটা বেড়ে যেত। কোনোদিন সিচুয়েশন যেন না আসে, সেজন্য আমি কোনোদিন লোগোটাও জুম করে দেখিনি, সত্যি কথা যেটা। আচ্ছা, যাই হোক। তো তুই মেডিকেলে এত ভালো একটা রেজাল্ট আসছে আলহামদুলিল্লাহ। তো তোমার কোনো সিক্রেট, কোনো টিপস আছে কিনা, যেটা মনে করো যে কখনো কারোর সাথে শেয়ার করো নাই, বা ইউনিক কিছু যেটা এখন মনে পড়তেছে, মনে হচ্ছে যে কাউকে বলতে পারলে জুনিয়ররা একটু বেটার গাইডলাইন পাইতো? আমার সিক্রেটটা এই টাইমে কারোর জন্য ইফেক্টিভ হবে কিনা সেটা জানি না। তবে নেক্সট বেচের যদি কেউ থাকে, অথবা ফার্দার যদি কেউ ভালো করতে চায়, তাহলে আমি বলবো যে কোনো টপিক যেন স্কিপ না করে। আমি লিস্ট কোনো টপিক মনে করেন কোনো স্যারের কাছে বুঝিনি, তো আমি ওটা নিয়ে বাসায় আসে ঘাটাঘাটি করতাম, ইউটিউব হইতে শুরু করে গুগল ক্রোম যত কিছু আছে, রিসোর্স গুলা নিয়ে একটু নাড়াচাড়ার চেষ্টা করতাম। তারপর কোনো টপিক যে মনে করেন যেন ইসে স্যারে এইটা আমার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না, তখন আমি প্রামাণিক স্যার, ফেলু স্যার, এদের বইও দেখছি। তো কোনো কিছু আর কি টপিক স্কিপ করা যাবে না, এটলিস্ট যেন বেসিকটা ক্লিয়ার থাকে। তাহলে লাস্টে দেখা যাবে যে অ্যাডমিশনের ক্রিটিক্যাল টাইমে ওই টপিক নিয়ে আর প্যারা খেতে হচ্ছে না। আর বেশি বেশি আমি পার্সোনালি যেটা পছন্দ করতাম যে কোনো কিছু ট্রিকি উপায়ে কি মনে রাখা যায় কিনা, শর্টকাট। অনেক ম্যাথ আছে যেমন টাইপ ওয়াইজ, এগুলো আমি শর্টকাটে মনে রাখতাম। তো এটার ক্ষেত্রে এডমিশনে অনেক কম টাইম পাওয়া যায়। আমাকে তো সঠিক অ্যান্সার করতে হবে, আমি কিভাবে করলাম এটা তো যায় আসে না। এই জিনিসটা আমি ফলো করতাম। ইংলিশে প্রিপারেশনটা গুছিয়েছিলে কিভাবে? আচ্ছা, ইংরেজির প্রিপারেশনটা আমি এডমিশনের আগে থেকেই স্যারের কাছে একটু হলেও আগায় রাখছিলাম। মাস্টার বইটা করার চেষ্টা করছিলাম। আর পরবর্তীতে আসে বেশি বেশি বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, তারপর বিভিন্ন নিয়োগ পরীক্ষার কোশ্চিন, এগুলাই ট্রাই করছিলাম। আর ফ্রেশ ক্লোজ, তারপর পার্টস অফ স্পিচ, মডিফায়ার,
দেন হচ্ছে 520-20 ডিপে আরো প্রকারভেদ গুলো, এগুলা একটু বেশি ফোর্স দিয়ে পড়ছিলাম। আর সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে বলবো এটা আম, মুখস্থ হইতে চাইবে না, এটা স্বাভাবিক। তো একবার হলো যেন চোখ দিয়ে দেখে রাখা যায়, পরে দেখা যাবে যে এটাই আমি পারে গেছি, একবার দেখছিলাম এটা মনে আছে, এটাই ভাবি। আচ্ছা, মেডিকেল ভর্তি পরীক্ষার হলে ওএমআর পেপার এটা কি ছিঁড়তে দেয় নাকি ছিঁড়তে দেয়নি তোমাদেরকে? আমাদের আমি আমার টাইমে এটা নিয়ে কনফিউজ ছিলাম যে কোচিং এ যেমন ছিঁড়ে ফেলি, তো ওরকম ওখানেও করা যাবে কিনা। তো ওখানে যিনি ইনভিজিলেটর থাকবেন, উনি পরামর্শ দিবেন যে ছিঁড়তে হবে না হবে না। আমাদের বলছিল যে তোমরা ছিঁড়ে আলাদা করো তারপর দাগাও। তো আমরা সবাই ওইটাই করছি। এক্স্যাক্টলি, আমিও নিজেও ছিঁড়তে পারছি, বাট এটা অবশ্যই ইনভিজিলেটরের ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে। জি ভাই। শেষ মুহূর্তে রিভিশনটা তুমি কিভাবে দিছিলা? লাস্ট 10 দিন ধরে তোমার হাতে আছে তখন। আচ্ছা, আমি লাস্ট 10 ডেজ এর ক্ষেত্রে যেটা, 10 ডেজ না বলে আমি 15 ডেজ বলি, এক্ষেত্রে একটু বেশি হেল্প হবে হয়তো। লাস্ট 15 ডেজে আমি টার্গেট নিছিলাম যেন আমার মডেল টেস্টে কি থাকে থাক, আমাকে ওইটা ফলো করলে হবে না। আমি আমার মতো প্রিপারেশনটা আগায় নিব। আমি যেটা করতাম, আজকে মনে করেন বায়োলজি ধরবো, কালকে দুপুর পর্যন্ত যাবে, শেষ হয়ে যাবে। তারপরের দিন আমি বায়োলজি পড়া আছে এটা নিয়ে পরীক্ষা দিলাম, শেষ। পরের দিন পরীক্ষা দিয়ে মডেল টেস্ট দিয়ে আসে, পরের দিন আবার ধরলাম কেমিস্ট্রি। আমার আগের দিন বায়োলজি পড়া ছিল, আজকে কেমিস্ট্রি পড়া থাকলো, তাহলে বায়োলজি আর কেমিস্ট্রি মিলে আমার মডেল টেস্টটা কভার হলো। আর তারপরের দিন আসে ধরলাম ফিজিক্স। এইভাবে গ্রাজুয়ালি প্রিপারেশনটাকে আগায় নিছি। আর কেউ যদি ভাবে যে আমার পুরা সিলেবাসের পরীক্ষা, আমি কোনটা ছাড়ে কোনটা ধরবো, দেখা যাবে যে একটা পড়াও ভালো করে হচ্ছে না। তো ওইটা মডেল টেস্ট কোন ফ্লোতে যাচ্ছে যাক, ওইটা আমার দেখলে হবে না, আমাকে আমার মতো পড়াটা আগায় নিতে হবে যেন আরেকবার রিভিশন দিতে পারি। এক্স্যাক্টলি, তখন কিন্তু মডেল টেস্টের মার্ক কিছুটা কমও আসতে পারে, এবং সেটার জন্য মন খারাপ করা যাবে না। কারণ তোমার এটাই। প্রিপারেশনটা নিচ্ছ নিজের জন্য, কোচিং এর মার্ক পাওয়ার জন্য তো তুমি প্রিপারেশন নিচ্ছ না। ওই- তো কোচিং এর কথা যখন আসলো, তিনটা বড় পরীক্ষা হয়, একটা হচ্ছে উন্মেষের মেডিকেল সম্ভাবনা পরীক্ষা। তোমার মার্ক কত ছিল সেখানে, আর র্যাঙ্ক কত ছিল? আই থিঙ্ক আমার ওখানে মার্ক 89 সামথিং ছিল। এস আচ্ছা, আমি সারাদিন, মেডিকেলও সেম মার্ক? না 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 সরি, 89 না, আমার ওখানে মার্ক ছিল 80-র কাছাকাছি। 80-র এইটির কাছাকাছি। কাছাকাছি? পরীক্ষাটা আচ্ছা, পরীক্ষা খারাপ হয়েছিল অসুস্থতার জন্য। আর রেটিনা ডাইজেস্টে, রেটিনা ডক্টর সান্টে, ডক্টর সেন্ট। 77। আর 77? মেডিকো মেডিকো মেনিয়াতে মনে হয় 91, এই টাইপের কিছু। আচ্ছা, মেডিকোমেনিয়াতে 91, র্যাঙ্ক কত আসছিল? র্যাঙ্ক আসছিল 6। 6th। রেটিনাতে র্যাঙ্ক? রেটিনাতে র্যাঙ্ক আই থিঙ্ক 400 সামথিং। 400। আর উন্মেষে? উন্মেষও সেম এরকম। আচ্ছা, তো যারা ভিডিওটা দেখতেছো তারা ফায়াজ ভাইয়া থেকে একটু অনুপ্রেরণা নিতে পারো, যে সে কিন্তু উন্মেষ রেটিনার যে বড় বড় পরীক্ষা হয়েছিল, বা এখন হয়তো আজকে তোমাদের পরীক্ষা আমি যখন রেকর্ড করতেছি, আজকে হচ্ছে ডক্টর সান পরীক্ষা হলো। তো অনেকের পরীক্ষা ভালো হয় নাই, বাট শেষ সময় এসে কিন্তু ভালো একটা কামব্যাক দেওয়া যায়। অথবা এই পরীক্ষাটা হয়তো সে অত সিরিয়াসলি দেয় নাই বা প্রিপারেশন নিয়ে দেয় নাই, নিজের পড়াশোনাকে প্রিফার করছে, নিজের পড়াশোনাটাকে কন্টিনিউ করছে। তো তোমরা যেন শুধুমাত্র কোচিং এর এক্সামে মার্ক ভালো করার জন্য ডেইলি ডেইলি সব সাবজেক্ট একসাথে জগা খিচুড়ি মিলে না পড়ে, নিজের পড়াশোনার জন্য, নিজের গ্যাপ ফিল আপ করার জন্য, নিজের প্রিপারেশনটাকে যাতে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে নেওয়া যায়, সেইটার জন্য বেস্ট ট্রাইটা করো। এখন কি পরীক্ষায় কোন পরীক্ষায় কত মার্ক আসতেছে এইটা ডাজন্ট ম্যাটার। অ্যাডমিশন এটা নিয়ে টেস্টে, নার্ভাস হওয়া যাবে না। অ্যাডমিশন টেস্টে তোমার র্যাঙ্ক কত আসবে এইটা ম্যাটার। আচ্ছা জি। ফায়াজ, তুমি আমাদেরকে অনেক সময় দিছো। তো মেডিকেল লাইফে যাওয়ার আগে এবং উম, আহ, মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগে আর মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরে কখন পড়া বেশি, মেডিকেল লাইফে নাকি এইচএসসি অ্যাডমিশন লাইফে? এডমিশনের আগে আমি যত ঘন্টা পড়তাম, এখন পড়া পুরা দ্বিগুণ হয়ে গেছে আমার ক্ষেত্রে। কারণ আচ্ছা, আগে দেখা যেত যে আমি 3টা পর্যন্ত পড়তাম রাত, এখন সকাল 6টা হয়ে যাচ্ছে, তবুও টার্মের পড়া আইটেমের পড়া শেষ হচ্ছে না। তো আগে ভাইয়ারা অনেক স্বপ্ন দেখাবে, বলবে যে পড়াশোনা নাই, 2-1 ঘন্টা পড়লে হয়ে যাবে। তো
বাস্তবতায় আসলে দেখা যাচ্ছে যে আমার সারাদিন পড়ে গেছি, পরের দিন ম্যাডামের সামনে যায় ব্ল্যাঙ্ক হয়ে গেছে ব্রেন, কিছু বলতে পারতেছি না। তো এটা আমাদের ক্ষেত্রে হয়তো যেটা যে ফার্স্ট 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 নতুন নতুন আমরা উঠছি, এই জন্য হয়তো বেশি পড়া লাগতেছে। আহ পড়াশোনা একটু বেশি মেডিকেলে, এইটুকুই। আচ্ছা, যারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছে যে একটা সুন্দর রঙিন জীবন দেখবে, তাদের জন্য হতাশা। তো হতাশার কথা মনে না, আসাতে, প্রথম প্রথম 7 মাস এই রঙিন যাবে চান্স হ্যাঁ, পাওয়ার। না এক্স্যাক্টলি আমার কাছে মনে হয়েছে ফার্স্ট টার্ম পর্যন্ত কিছুটা কঠিন। ফার্স্ট টার্ম পর্যন্ত সবকিছু প্রথমবার করতে হয়, তো তো সবকিছু যখন প্রথমবার করতে যাও তখন সবকিছু একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট লাগে। পরবর্তীতে যখন একই জিনিস তুমি বারবার রিপিট করতেছো, একই ওসপি তুমি বারবার করতেছো, তখন জিনিসটা সহজ হয়ে যায়। তো নেক্সট কথা হচ্ছে, এই সময় আসে অনেকের মার্কস কম, নিজেকে নিয়ে নিয়ে অনেক চিন্তিত, তো অনেকে ডিপ্রেসড মেন্টালি। এই ডিপ্রেশন থেকে এখন কাটানোর উপায় কি? আচ্ছা, ফার্স্ট অফ অল তোমার পরিবারের সাথে ভালো একটা সময় স্পেন্ড করতে হবে। পড়ালেখার মাঝখানে অনেকে দেখা যায় যে পুরা ঘরের দরজা লাগাই দিয়ে পুরা আইসোলেটেড হয়ে গেছে। এমন করলে দেখা যাচ্ছে যে আমার মধ্যে আরো ডিপ্রেশন টেন্ডেন্সি বাড়ে যাচ্ছে। তো পরিবারের বাবা মায়ের সাথে কথা বলতে হবে, একটু ছাদে যেতে হবে, খেলার মাঠে যেতে হবে, সবুজ জিনিস দেখতে হবে। এই জিনিসগুলা করলে যে আমার মধ্যে একটু আহ এনভায়রনমেন্টের একটা ছোঁয়া লাগবে, মন উজ্জ্বল থাকবে, এই টাইপের। আর বেশি বেশি পড়াশোনার পাশাপাশি একটু হলেও ফ্রেন্ডদের সাথে কথা বলতে হবে যে ওর কোন জায়গায় প্রবলেম হচ্ছে, ও কেমন প্রিপারেশন নিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে না, আমার ক্ষেত্রে যেটা হয়তো আমি মনে করতাম যে আমারই একমাত্র পরীক্ষার আগের রাতে মনে হয় যে সব ভুলে গেছি। পরে ফ্রেন্ডদের নক দিলাম, ওদেরও সেম প্রবলেম, যে তার মানে এটা কোনো প্রবলেম না, এটা আসলে মনের একটা ভুল, আগের রাতে সব পড়া ভুলে যাই। তো এই টাইপের যখন বন্ধুদের সাথে কথা বলবা তখন দেখবা যে অনেক প্রবলেম তার সাথে রিলেট করতে পারলে নিজেকে হালকা লাগবে। ওয়েল, আচ্ছা, পরীক্ষার হলের আর আগের একটা রাতের, কথা না বললে নয়, আহ, নামাজটা যেন রেগুলার, এই টাইমে পড়াশোনার চাপে যেন বাদ না যায়, এই জিনিসটা অবশ্যই ফলো রাখতে হবে। এক্স্যাক্টলি এডমিশন টেস্টে হোক আর সকল ক্ষেত্রেই হোক, লাকটা অনেক বড় একটা ফ্যাক্টর। তোমার যদি লাকে না থাকে তখন কিন্তু কিছু ভাবে হয় না, তাহলে ভাগ্যটা আসলে সুপ্রসন্ন হয়। তুমি যত বেশি দোয়া করবা, যত বেশি সৃষ্টিকর্তার কাছে, মহান আল্লাহ তাআলার কাছে চাইবা, তত বেশি তোমার ভাগ্য সুপ্রসন্ন হওয়ার সম্ভাবনা থাকে। তো ভর্তি পরীক্ষার আগের রাতের প্রিপারেশনটা তুমি কেমন নিছিলে? প্রিপারেশন বলবো না, ওই দিন আমরা কেউ আসলে পড়ি না। মানে ভর্তি পরীক্ষার আগের রাতে যে মেন্টাল স্ট্রেস ছিল, পরীক্ষার দিন সকালের মেন্টাল স্ট্রেস, পরীক্ষার এক্সাম হলের মেন্টাল স্ট্রেস, এবং এক্সাম হল থেকে রেজাল্ট পাবলিশ হওয়ার আগ পর্যন্ত, মানে শেষ ওই যে লাইফ চেঞ্জিং কাইন্ড অফ মোমেন্টটা, ওইটা কেমন ছিল তোমার? আচ্ছা, আমি শুরু করি আগের রাত থেকে। তো আগের রাতের ক্ষেত্রে আমি মোটামুটি একটা ডিসিশন নিয়েছিলাম যে আমি জিকে গুলা একবার হলেও দেখে যাবো। হুম। তো জিকে গুলো আমি রিভিশন দিচ্ছিলাম, শর্ট টাইপের আর কি, যেগুলা দাগানো আছে আমার, স্পেশালি যেগুলা ভুলে যাই এইগুলা একটু বেশি করে রিভিশন দিচ্ছিলাম। ফিজিক্স কেমিস্ট্রি এগুলা আমি খুলে দেখিনি। আগের রাতে যদি বায়োলজি দেখতে বলি, দেখতে হয় কারো, আহ, বিশেষ করে কিছু ছক আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, শৈবাল ছত্রাক, জীব প্রযুক্তি, এই টাইপের ছকগুলো একটু দেখে গিয়েছিলাম যেন পরের দিন আসলে পারা যায়, কারণ এগুলা তো বেশি দিন মনে থাকতে চায় না। আর আগের রাতে খুব বেশি পড়ালেখা করার ইচ্ছাও হবে না, আবার পড়তে বসলে নানান চিন্তা ভাবনা আসবে। তো কারো আগের রাতে আই থিঙ্ক পড়াশোনা হয়নি। তো আগের রাতে বেশি প্যানিক করা যাবে না, বেশি রাত পর্যন্ত জাগা যাবে না। চেষ্টা করতে হবে যেন 12টার আগে ঘুমায় যাওয়া যায়, এবং সকালে 7টার পর অথবা নামাজ পড়ার পর একটু হলেও যেন আহ নিজেকে শান্ত রাখা যায়। আর পরীক্ষা সেন্টারে যাওয়ার পর 1 ঘন্টা বসে থাকতে হয়, এই টাইমটা খুবই ক্রিটিক্যাল। সেক্ষেত্রে দেখা যায় যে মানুষের বেশিরভাগ স্টুডেন্টদের মাথায় অনেক চিন্তা ভাবনা আসে যে আমার উপর আমার পরিবার তাকায় আছে, বন্ধু বান্ধব কি করবে, চান্স না পাইলে কি হবে, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু চিন্তা ভাবনা করে। তো এগুলা দেখা যাচ্ছে যে এক্সট্রা প্রেশার আমার উপর আরো ক্রিয়েট করতেছে, পরীক্ষার উপর এটা হ্যাম্পার করতেছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে কোনো চাপ নেওয়া যাবে না, যা হবে, যা ভাগ্যে আছে, যা রিজিকে আছে, তাই হবে, এটা মেনে নিয়ে আমাকে পরীক্ষা সেন্টারে বসতে হবে, নিজেকে কারণ রাখতে হবে। আর কারো যদি আহ সমস্যা থাকে তাহলে সে পানি নিয়ে যাবে, অথবা পানি না নিয়ে যেতে দিলেও নিতে দেয় না অবশ্য, ওখানে দেখা যাচ্ছে যে পরীক্ষার সেন্টারে হ্যাঁ, আগ পর্যন্ত পানির রাখছে। পানির ব্যবস্থা থাকে ওখানে। পানি খেতে হবে, আর দীর্ঘ শ্বাস নিতে হবে যেন
আমার মধ্যে নার্ভাসনেস না আসে। আর আমি আগের রাতে দেখা গেছে যে ডক্টর নাবিল স্যারের একটা ভিডিও দেখে গেছিলাম যে উনি প্রোপারেনল খাইতে বলছে, ইন্ডিভার 10। আমি সকালবেলা ইন্ডিভার 10 খাই গেছি যেন রিল্যাক্স করা যায়। তো আচ্ছা। আহ ওই টাইমে 1 ঘন্টা একটু ডিফিকাল্ট। ওই টাইমে বেশি চিন্তা ভাবনা করা যাবে না। আহ নিজেকে মনে মনে স্ট্রং করতে হবে যে আমি কোশ্চেন পাওয়া মাত্র এইভাবে এইভাবে শুরু করবো, এইভাবে নিজেকে সাজায় নিতে হবে। আর আহ পরীক্ষার টাইমে তো অত কিছু ভাবার টাইমও থাকে না। আগে একটু মনে হবে যে আমি কিচ্ছু পারতেছি না, সব ভুলে গেছি, কিন্তু কোশ্চিন দেখলে সব মনে পড়ে যায়। এটাই সবার ক্ষেত্রে হয়। আর পরীক্ষা দেওয়ার পর আমি আহ যে জিনিসটা আমার ভুল হয়েছে ওইটাই আমি আমার পিছনের বেঞ্চের আহ একজনের কাছে শুনছি, শুনে এমন খারাপ লাগছে, একটা মিলাইলাম এটাই ভুল গেল। পরে দেখা যাচ্ছে আর কোনো ভুল যাচ্ছে না। তো প্যানিক করা যাবে না পরীক্ষা দিয়ে সাথে সাথে, যে এখনো তো তুমি জাস্ট হওনি ফুললি। তো প্যানিক করা যাবে না। আহ বাসায় আসার পর দেখবা যে সবার আগে জয়কলি কিংবা অন্য কোনো আচ্ছা, কারো বাসায় এসে উত্তর উত্তর মিলাইছিলা? বাসায় এসে উত্তর মিলানোর পরে হ্যাঁ, তোমার মার্ক কেমন, কত ছিল? আচ্ছা। বাসায় এসে উত্তর মেলানোর পর আমি ফার্স্ট জয়কলির সাথে মিলাইছিলাম। তো ওখানে দেখা যাচ্ছে যে আমি 93 পাচ্ছি। আমার আচ্ছা। বিশ্বাস হচ্ছে না এত বেশি কেমনে পাই। হুম। তারপর আমি ওয়েট করলাম আরো কেউ পাবলিশ করুক। তারপর ধীরে ধীরে সবার গুলোর সাথে মিলানোর পর মোরলেস 90-র আশেপাশে ছিল। আচ্ছা। আর রেজাল্ট পাওয়ার আগের দিন পর্যন্ত আহ, অনুভূতি বলতে আমি কত মার্ক পাচ্ছি অথবা কত মার্ক মিলাচ্ছি আমি এগুলা কারোর সাথে শেয়ার করিনি। পরে যদি বুঝতে ফের পারছি। কম পাই তাহলে হাসাহাসি করবো। সবাই হাসাহাসি করবে। তো মানে তুমি আমি যখন কারোর সাথে কিছু মিলাইছিলা সেগুলা ক্ষেত্রে, মানে তুমি যখন পরীক্ষার হলে দাগাইছো, সেসব কোয়েশ্চেনে কিছু কোয়েশ্চেন ছিল বিতর্কিত, যে এক এক বই এক এক উত্তর। যেমন গলজিবরির একটা প্রশ্ন ছিল, আহ, কোষ প্লেট হ্যাঁ, তৈরি করে কে, এই টাইপের। গলজিবরি নাকি মাইক্রোটিউবিউলস? তো এই টাইপের কোয়েশ্চেন গুলার আনসার আসলে কি নিছিল তোমার কাছে মনে হয়? আমার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে এটা আলিম স্যারের অনুশীলনী থেকে করেছিল, তো ওখানকার উত্তরটাই নিয়েছে। না হলে আচ্ছা, আমার তার মানে মার্ক আরো বাড়ার কথা। মার্ক বাড়তো। বুঝতে পারছি। আমি ওকে। ওইটা আগে থেকে মাইনাস করে রাখি। বুঝতে পারছি। কোচিং এর পরীক্ষার সাথে যেটা পায়, উম, যেটা করা উচিত আসলে 4 মার্ক অথবা 5 মার্ক আগে থেকেই বিয়োগ করে রাখা উচিত। কারণ স্যাররা কি উত্তর নেই এটা তো আমরাও জানি না। তো সেফ জোনে হ্যাঁ, থাকার জন্য। এটাই, এক এক বই এক এক উত্তর থাকে, এগুলো অনেক বেশি কনফিউজিং একটা স্টুডেন্টের জন্য। দেন এরপরে ফায়াজ, রেজাল্টের আগ আচ্ছা, মুহূর্তে। আচ্ছা। রেজাল্টের আগ মুহূর্তে অনুভূতি বলতে খুব টেনশন হচ্ছিল যে কি হবে। তবে আমি আগের রাতেই গেস করতে পারছিলাম লিস্ট টপ 20 থাকা যাবে। কারণ মোটামুটি সবার মার্ক তো বুঝতে পারতেছি এ অত পাইছে, মিলানো এদের মিলাচ্ছে এরকম এক্স্যাক্টলি আর কি। 90-র আশেপাশে মার্ক থাকলে তুমি যে কোনো দিনই যে কোনো পরীক্ষায় এটা নিশ্চয়তা দিয়ে বলতে পারো যে 20, টপ 10 এগুলোর মধ্যে থাকা যায়। আমি আশা করছিলাম টপ 20-তে থাকবো। উম, যাই হোক আলহামদুলিল্লাহ ফোর্থ হয়ে গেছি। তারপর আহ, আমি ওই টাইমে বাসায় ছিলাম না। তো আমাকে এক প্ল্যাটফর্মের ভাই কল দিয়ে বলতেছে, ফয়াজ ফয়াজ তুমি তো ফোর্থ হয়েছো। আমি বিশ্বাস করতে পারতেছি না, কি বলেন, আরেকবার চেক করেন, এইভাবে বলতেছি। তারপর এক এক করে কলের উপর কল। যাই হোক ওই ওই মুহূর্তটা ভোলার মতো না। বাসায় আসে এক্স্যাক্টলি, আমরা ওই তারপর স্বপ্নের মুহূর্তটা কোনো সময় বলতে পারি না। জি, কেউ যদি ভাবতে পারতো যে আমার রেজাল্ট পাওয়ার পর আনন্দটা কেমন, বাবা মায়ের মুখের হাসিটা কেমন, কান্নাটা কেমন, সে লিস্ট এটা যদি আগে থেকে দেখতে পারতো টাইম ট্রাভেল করে, তাহলে সে পড়ালেখা করে আহ, অনেক চেষ্টা করতো যে আমার রেজাল্টটা যেন বেস্ট হয়। আমি এই হাসিটা দেখতে চাই, এই ক্রেভিংটা থাকতো সবার মধ্যে। যাই হোক। অসংখ্য ধন্যবাদ ভাই, আজকে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটা সময় দিছে। সামনে হয়তো টার্ম পরীক্ষার ব্রেকের মাঝখানে আমাদেরকে একটু টাইম দিল। আর ফায়াজের এমবিবিএস লাইফটা অনেক সুন্দর যাক। জুনিয়রদেরকে অনেক অনেক সুন্দর একটা পরামর্শ দিছে, বেশ মোটিভেটিং কিছু কথা বলছে। তো সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।